হ্যালো বন্ধুরা, এখন আমি বাংলাদেশের চরকি প্ল্যাটফর্মে রিলিজ হওয়া ফেউ বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো চঞ্চল চৌধুরী, নূর ইমরান এবং আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই কাজটার মধ্যে। গল্প ছোটো করে বলি, সত্য ঘটনা অবলম্বনে এই সিরিজটা বাংলাদেশে বানানো হচ্ছে এবং দুর্ভাগ্যের বিষয় এটা আমাদের দেশের ঘটনা, সেটা বাংলাদেশ করে দেখাতে পারলো, কিন্তু আমার দেশে কেউ এটা নিয়ে কোনো অ্যাটলিস্ট নাটক হয়েছে, থিয়েটার হয়েছে, আপনারা থিয়েটারে অনেক সময় দেখতে পাবেন, বান্ধবন বলে একটা থিয়েটার হয়েছিল এবং অন্যান্য আরও কাজ হয়েছে, বাট এই লেভেলে সিনেমা সিরিজে কখনো এই ঘটনাগুলো উঠে আসেনি। 1979 সালে মরিচঝাঁপি হলো অরিজিনাল জায়গাটার নাম, সেটাকে নাম চেঞ্জ করে ডুমুরঝাঁপি করা হয়েছে এবং সেখানে কিছু শরণার্থীরা চলে আসে, কিছু না সেটা বেশ কিছু সংখ্যক। ওই সময় গভর্নমেন্ট, অবশ্যই ভারতীয় গভর্নমেন্ট, তারা কিছু ডিসিশন নিচ্ছে, সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার, সেই সময় সদ্য এসেছে বামফ্রন্ট সরকার, এটা লুকিয়ে রাখার বিষয় না। তারা এদের সরকারে ক্ষমতা আসার আগে তাদের কথা দিয়েছিল যে আমাদের যদি সাহায্য করেন বা আমাদের যদি আপনারা সাহায্য করেন, আপনারা ক্ষমতায় ফিরে আসলে আপনাদের পুনর্বাসন করে দেবো এরকম সুন্দরবন বা এরকম কোনো জায়গায়। কিন্তু যখন ক্ষমতায় চলে আসে, তখন ঘটনাটা সম্পূর্ণ অন্য জায়গাতে, একটা জায়গা দণ্ডকারণ্যতে পাঠিয়ে দেওয়া হয়। চিঠি বাংলা থেকে বেশ দূরে, বা বলা যায় মহারাষ্ট্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, কাইন্ড অফ ওই সাইডটার মধ্যে। তো সেখানে তাদের পক্ষে সেখানে করে ওঠা সম্ভব হয়ে ওঠে না, তখন তারা আবার ফিরে চলে আসে এই সুন্দরবন লাগোয়া বিভিন্ন জায়গায়, বসিরহাট, হাসনাবাদ, এই সমস্ত জায়গায়। এবং কিছু লোক সেখান থেকে চলে যায় হলো মরিচঝাঁপিতে। এবার মরিচঝাঁপিতে যখন তারা থাকতে শুরু করে, তারা নিজেদের মতো সেখানে বাসস্থান সমস্ত কিছু গড়ে উঠতে শুরু করে। এবং সেই সময় পলিটিক্যাল অবস্থা কোন জায়গায় দাঁড়ায়, তারা কিভাবে এই মরিচঝাঁপির মানুষগুলোকে, ওই সময় সরকার কিভাবে যেই কথা দিয়েছিল তার সম্পূর্ণ বিপরীত মুখে গিয়ে তাদের নিজস্ব কোনো উদ্দেশ্য পালনে তাদের উপর কিভাবে একটা মাস ম্যাসাকার নিয়ে এসেছিল, এবং সেই সময় মরিচঝাঁপির লোকদের উপর কী কী অত্যাচার হয়েছিল। এবং এই ঘটনাটা দুটো টাইম লাইনে চলছে, 1979 এবং 2002। 2002তে যখন একজন লোক আসছে, ফরেনার একজন বয়স্ক লোক, সে এসে তার এক বন্ধুর খোঁজ করছে। সেই বন্ধু এই মরিচঝাঁপি ঘটনার সময় সে একজন বড় রিপোর্টার ছিল, এবং বলা যায় সে ওই সময় প্রোটেস্ট করেছিল এই মরিচঝাঁপির লোকদের হয়ে। এই বয়স্ক লোকটি এসে যখন জানতে পারছে, এবং তার সাথে ওই রিপোর্টার যারই রোলটা প্লে করেছে চঞ্চল চৌধুরী, তার ছেলে এবং এই বয়স্ক লোকটি মিলে চঞ্চল চৌধুরীকে খুঁজে ব্যাপারে তারা যখন ইনভেস্টিগেট করছে, তখন আরও নতুন কিছু ইনফরমেশন উঠে আসছে যেটা ওই মরিচঝাঁপির ঘটনার সাথে রিলেটেড। তার বাবা কি সত্যি মারা গেছিলো, এই ছেলেটির বাবা মানে চঞ্চল চৌধুরী, নাকি তার সাথে অন্য কোনো ঘটনা ঘটেছিল। এর থেকে বেশি জানতে হলে আপনাকে চরকিটিকে অবশ্যই কাজটা দেখতে হবে। আমি জানি ইন্ট্রোটা অনেকটা বড় হয়ে গেল, কারণ এই ঘটনাটা বিভৎস, মানে এটাকে সহজে বুঝিয়ে ওঠা যায় না। তো প্রথম কথা হলো, প্রথমেই চরকি এবং মেকার্সে আমি অবশ্যই প্রশংসা জানাবো, এরকম একটা ঘটনা উঠে আসছে যেটা ইতিহাসে পাঠায় থেকে মুছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং এই সমস্ত ঘটনা নিয়ে আজকাল আর লোকে কথা বলে না, কারণ সোশ্যাল মিডিয়া ওই সময় ছিল না। এরকম প্রচুর ঘটনা আছে যেগুলো ওই সময় ঘটেছিল, বাট সেইগুলোকে নিয়ে আজকাল লোকে কথা বলতে চায় না। এখনকার সময় সোশ্যাল মিডিয়া সম্পূর্ণভাবে সক্ষম, তো এখন এরকম ঘটনা ঘটানো কোনো সরকারের পক্ষে, কোনো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর পক্ষে কিন্তু সম্ভব না। তো সেই সময় যেই পার্টটা করে তারা বেঁচে যেতে পেরেছিল, সেটা এখন আর সম্ভব না। কিন্তু এই ঘটনাটা গিয়ে আমাদের দেশে কাজ করতে পারতো, সেটা কিন্তু তারা করে ওঠেন, বাট তারা করে দেখিয়েছে, তার জন্য অবশ্যই তাদের প্রশংসা জানা উচিত। এরকম একটা গল্প, বাস্তব গল্প, এবং যে গল্পটা প্রত্যেকটা মানুষের জানা উচিত, এবং কি ঘটনা ঘটেছিল এবং কিভাবে মানুষকে সেখান থেকে বিমুখ করে দেওয়া হয়েছিল, তারা সেইগুলো কিন্তু আপনি এই গল্পের মধ্যে থেকে উঠে আসবে। দ্বিতীয় বলবো পারফরমেন্সের কথা, চঞ্চল চৌধুরী দারুণ পারফর্ম করেছে। নূর ইমরানের পারফরমেন্স সেখানে তারা দুজন সত্যি খুব ভালো। বাকি সাপোর্টিং কাস্টে যারা রয়েছে তাদেরও পারফরমেন্স কিন্তু আপনার এখানে ভালো লাগবে। তৃতীয় বিষয় হলো, এই কাজটাকে যেরকম শ্যুট করা হয়েছে, যেইটুকু বাজেটের মধ্যে করতে পেরেছে তারা, সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। আমি জানি সেটা আমি খারাপ জিনিস আমি পরে আসছি, সেটা তাদের জন্য খারাপ জিনিস না, বাট অ্যাটলিস্ট মেকারের পক্ষে খারাপ জিনিস না, বাট সেটা পরিস্থিতি হয়তো তাদের সেই জিনিসটা করতে বাধ্য করেছে, সেটা পরে বলবো। বাট যেইটুকু দেখাতে পেরেছে সেটুকু কিন্তু যথেষ্ট। এবং এই ঘটনার মধ্যে দিয়ে একটা আপনি কিন্তু ঘটনার মধ্যে যদি আপনি ইনফরমেশন যদি জেনে থাকেন, তাহলে কিন্তু আপনি ইনভেস্ট হয়ে যাবেন। আমি যেমন কিছুটা যেমন জানতাম, খুব যে জেনেছি তা না, আগে শুনেছি, বাবার মুখে শুনেছি, বা অল্প বিস্তর ইতিহাস যদি
গুগল ঘেটে যেটুকু জানা যায়, এখন তো অনেক কিছু জানা যায়, এখন তো অনেক কিছু পডকাস্টও আছে আপনারা, আমি পরে রেকমেন্ড করে দেবো সেই চ্যানেল, আপনাকে দেখতে পারেন, যদিও তার প্রমোশনাল ভিডিও এটা না, বাট এইগুলো দেখতে পারেন। বাট সেখান থেকে জানতে পেরেছি, তো সেই জন্য আমি কিন্তু ইনভেস্ট হয়েছিলাম। প্রবলেম কোথায় হয়েছে সেটা আমি পরে বলছি, বাট গল্প লেভেলে কিন্তু ইটসেলফ একটা ইন্টারেস্টিং বিষয়, যেটা কিন্তু আপনাকে অবশ্যই হুক করে রাখবে, এবং শেষে গিয়ে কী ঘটছে সেটার জন্য কিন্তু আপনি উদ্গ্রীব হয়ে থাকবেন। তো সেটা অবশ্যই কিন্তু এই গল্পের জন্য ভালো। এবার যদি আসি এই সিরিজের মধ্যে খারাপ জিনিস কী কী হলো। প্রথম কথা হলো, এই চিত্রনাট্য কিন্তু আপনাকে প্রচণ্ড হুক করে কিন্তু রাখতে পারবে না। প্রথম দিকে কিছুটা ভালো, শেষের দিকে কিছুটা ভালো, মাঝখানে যে পোর্শনটা থাকবে সেটা কিন্তু আপনার মনে হবে সেখান থেকে ড্র্যাগ করা হচ্ছে, এবং যার জন্য এই গল্পটা কিন্তু কোনোভাবেই একটা ভালো ইনভেস্টিগেশন হয়ে উঠতে পারে না, বা পুরোপুরি এনগেজ করে রাখতে পারে না। এবং আরেকটা বিষয়, এইটার দেখানো দেখুন ওদের যে বাজেটটা পেয়েছে সেটা যা দেখিয়েছে সেটা তাদের জন্য যথেষ্ট। তবে এই আর্তনাদটা ফিল করার জন্য এটা ভালো রকম বাজেটের প্রয়োজন। মুখে বলে কথার থেকে ভিজুয়াল প্রেজেন্টেশন কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়, সেখানে মানুষের পারফরমেন্স কিন্তু আরও ভালোভাবে উঠে আসে। তো সেইগুলোকে যদি দেখাতে পারতো, ইমোশনালি কিন্তু অডিয়েন্স সেটাকে কানেক্ট করতে পারতো, সেটা কিন্তু করে ওঠে না, জাস্ট মুখে মুখে বলে যাচ্ছে, যেটার জন্য এই লং কনভারসেশনের জন্য এই কাজটা কিন্তু অনেক সময় ড্র্যাগ হয়, এবং অনেক সময় কিন্তু বোর লাগতে শুরু করে, যেটা কিন্তু এই কাজের একটা বড় খারাপ দিক হয়ে উঠে এসছে। সেই সময়টাকে রিক্রিয়েট করা দেখুন যেইটুকু সম্ভব তারা করেছে, বাট বাকিটা তো সম্ভব না, মানে এটা বাংলাদেশের পক্ষে অ্যাটলিস্ট সম্ভব না। এটা বলিউড করে দেখাতে পারে, এটা সাউথের সিনেমা সেই বাজেটটা পায়, আমার দেশে বাংলা সিনেমাও সেই বাজেটটা পায় না। তো এইটা কিন্তু করে দেখানো সম্ভব না। তাই জন্য এই কাজটার মধ্যে কিন্তু অনেক কিছু এরকম লুপ হোল বা বলা যায় অনেক কিছু বিষয়বস্তু থেকে গেল, যেটা কিন্তু এই গল্পের মধ্যে থেকে উঠে আসলো না, যেটা কিন্তু এই সিরিজটার জন্য বিশেষ করে একটা খারাপ দিক হয়ে দাঁড়ালো। এবং এই সিরিজটাকে জোর করে সিজন 2-তে নিয়ে যাওয়াটা আমার মনে হয় না খুব একটা বেশি প্রয়োজন ছিল, এই সিরিজের মধ্যে দেখানো যেতে পারতো। দুই বন্ধুর কনভারসেশন, সেগুলোকে আপনার প্রচণ্ড গালাগালি এসব ইউজ করা হয়েছে, যেগুলো আপনার শুনতে হয়তো মজা লাগবে হয়তো কিছু কিছু জায়গায়, বাট কিছু কিছু জায়গায় এমন হয়েছে যেগুলো মনে হচ্ছে ফোর্সফুলি সেগুলো রাখা হয়েছে, কোনো প্রয়োজন ছিল না, যেগুলো জাস্ট ওই স্পাইসি ফ্যাক্টরটাকে জন্য এই কাজটার মধ্যে রাখা হচ্ছে, যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলোকে কেটে ছোটো করে দিলে সিরিজটা আরও বেশি ক্রিস্প হয়ে যেত, এবং অ্যাটলিস্ট বোর্ডম ব্যাপারটা কিন্তু অনেকটা বেশি কম হতো। এরকমই ড্রামার পোর্শন এই সিরিজের মধ্যে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ওয়ার্ক করতে পারতো, বাট সেটা কিন্তু হয়ে ওঠে না, জাস্ট এই কারণগুলোর জন্য। কারণ ইমোশন ফ্যাক্টরটা কিন্তু তখনই ওয়ার্ক করে যখন আপনি সেই ঘটনাগুলোকে আপনি যদি অডিয়েন্সের চোখের সামনে তুলে ধরতে পারেন। পাঠ্য বইয়ে পড়া একরকম, বাট অডিও স্টোরি এবং ভিজুয়াল প্রেজেন্টেশন এই দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক থাকে। তো আপনার কিন্তু সেইগুলোর মধ্যে অনেক বেশি মানে দেখানোর প্রয়োজন ছিল, যেটা তারা হয়তো দেখিয়ে হতে সক্ষম হতে পারেনি। আমি বলবো আই এম বোস বলে একটা চ্যানেল আছে, তা আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন, এই ম্যাচের নিয়ে কথা হয়েছে, প্রচুর খবরের চ্যানেলে তারা এই ব্যাপারগুলো অল্প বিস্তরে কথা হয়েছে। আই এম বোসে আমি বেশ অনেকটা বেশ বড় ইনফরমেশন আছে সে দেখতে পাবেন, বা এই সমস্ত ব্যাপারে বিভিন্ন খবরের চ্যানেল থেকে বিভিন্ন ইন্টারভিউ নেওয়া হয়েছে, সেখানে দেখবেন সেখানে যে মানুষদের যে ফিলিংসটা, তাদের যে আর্তনাদটা, তারা এখনও ভেবে যে গা শিউরে ওঠে, কাঁদে সেই ঘটনাগুলো, সেখানে যেরকমভাবে আপনি ফিল করতে পারবেন, সেটা এই কাজটার মধ্যে কিন্তু সেইভাবে ফিলিং হয়ে উঠে আসতে পারে না। কারণ এখানে সাপোর্টিং কাস্ট, যেই বয়স্ক ভদ্রলোক যিনি ইনভেস্টিগেট করতে এসছে বা খুঁজছে এই সুনীল বলে ক্যারেক্টারটাকে, যেটা চঞ্চল প্লে করছে, তার পারফরমেন্স বা তার ডাবিং খুব একটা বেশি কিন্তু এনগেজিং না, কিন্তু একটা বোর লাগবে, আপনার ভালো লাগবে না সেটা শুনতে। তো যার জন্য কিন্তু এই কাজটা কোনো জায়গায় সাফার করে, যেটা আপনি অরিজিনাল ভিডিওর মধ্যে আপনি যেই জিনিসটা পাবেন, মানে যেটা আপনি হিট করে যাবে, সেটা কিন্তু এই কাজটার মধ্যে হয়ে ওঠে না, যার জন্য কিন্তু এই কাজটা সাফার করবে। ছোটোখাটো দিক রয়েছে, যেরকম পলিটিক্যাল কিছু দিক, যেগুলো নিয়ে এখানে অনেকভাবে আলোচনা করা হয়নি, ওপর দিয়ে বেরিয়ে গেছে। আমার মনে হয় সেইগুলোর ব্যাপারে যদি আরও ঢুকতে পারতো, তাহলে কাজটা অনেক বেশি বেটার কাজ হয়ে যেতে পারতো, এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা গুরুত্বপূর্ণ সিরিজ হয়ে দাঁড়াতে পারতো, যেটা বাংলাদেশ করে দেখাতে পারতো। কোথাও যেন তারা এই কাজটা থেকে যেন একটু গা বাঁচিয়ে পিছিয়েই গেল বলা যায়। আমার কাছে কাজটা অবশ্যটা ওয়ান টাইম ওয়াচের জন্য, ওয়ান টাইম মাস্ট ওয়াচের জন্য একটা ভালো কাজ, বাট এটাকে অনেক বেশি বেটার করতে পারতো। তাই আমি এটাকে ম্যাক্সিমাম 3 স্টার দেবো আউট অফ 5 বলবো। চরকিতে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ফেউ বলে ওয়েব সিরিজটা। ফেউ এর মানে হলো স্পাই এজেন্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।